ওর কথায় হেসে ফেলে রাহিতা। মনে মনে ভাবে, এই যে স্বপ্নিল মনের অজান্তেই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এটার খবর কি সে জানে? হলুদের সকালের ব্যস্ততায় ঘেরা পরিবেশ। বাড়ির ছাদে স্টেজ সাজানোর কাজ চলছে। বরাবরের ন্যায় নানা বাড়ির দিকের বড় ছেলে হিসেবে এসব তদারকির দায়িত্ব পালন করছে স্বপ্নিল। দীপ্তকে ফুলের ডালা নিয়ে আসতে বলেছিল। ডেকোরেশনের লোকগুলো অপেক্ষা করছে, কিন্তু ছেলেটা নিচে গিয়ে যে কোথায় হাওয়া হয়ে গেছে স্বপ্নিল বুঝতে পারছে না। মিনিট 10 অপেক্ষার মাঝেই লোকগুলো ফুলের জন্য আবার তাগিদ দিলে স্বপ্নিল নিজেই নিচে যায় দীপ্তকে খুঁজতে। বেশিক্ষণ খুঁজতে হয় না ওর, তার আগেই ফুলের ডালা হাতে সিঁড়ির দিকে হেঁটে আসা হাস্যজ্জ্বল দীপ্তকে চোখে পড়ে ওর। দীপ্তকে দেখে গম্ভীর মুখে দাঁড়িয়ে যায় স্বপ্নিল। চোখ পাকিয়ে প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলি তুই? কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম উপরে তোর জন্য। ডেকোরেশনের লোকগুলো যে ফুলের জন্য কাজ করতে পারছে না, সেদিকে হুঁশ আছে তোর? সরি ভাইয়া, আসলে আমার একটু কাজ। স্বপ্নিলকে রাখতে দেখে খানিকটা ঘাবড়ে যায় দীপ্ত। আমতা আমতা করে নিজের পক্ষে কিছু বলবে এমন সময় স্বপ্নিল আবারও বলে, তোর কোনো কাজ থাকলে সেটা ফুলগুলো দিয়ে গিয়ে তারপর করতি। মানা তো করিনি, তাই না? আজ সন্ধ্যায় অনুষ্ঠান, এখন কথা না বলে তাড়াতাড়ি ছাদে যা। অলরেডি সময় নষ্ট হয়েছে, আর করিস না। ভাইয়ের কথায় মাথা নাড়িয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে গেল দীপ্ত। স্বপ্নিলের থেকে ছাড়া পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচল সে। সেভাবে শ্বাস ফেলল। স্বপ্নিল ভাই এমনিতেও খুব চিল, কিন্তু রেগে গেলে এমন ফায়ার হয়ে যায় না, সে দেখলেই ভয় লাগে। মনে মনে কথাগুলো বলে দ্রুত পায়ে ছাদে চলল দীপ্ত। পাছে যদি আবার দেরি হয়, তবে তো আবার স্বপ্নিলের বকা খেতে হবে। বলা তো যায় না। এদিকে স্বপ্নিল নিচে নেমে রাহিতাকে খোঁজে। দুপুরের পর তো ওকে আর পাওয়া যাবে না। বাড়ির মেয়েদের সাথে যোগাযোগ করতে ব্যস্ত হয়ে যাবে নির্ঘাত। মুহূর্তেই নিজের মনের চিন্তা ভাবনায় নিজেই অবাক হয় স্বপ্নিল। থেমে যায় তার চলতে থাকা কদম। রাহিতার দেখা পাওয়া না পাওয়া ওকে ভাবাতে শুরু করেছে কবে থেকে। মনের প্রশ্ন মনেই থেকে যায়, উত্তর খুঁজে পায় না স্বপ্নিল। ওর ভাবনার মাঝে পেছন থেকে চিরচেনা মিষ্টি কণ্ঠস্বর ডেকে ওঠে, শুনছেন? রাহিতার কণ্ঠ কর্ণগোচর হওয়া মাত্রই শুষ্ক হাসি খেলে যায় স্বপ্নিলের ঠোঁটে, যেন এতক্ষণ এ ডাকেরই অপেক্ষা করছিল। সেভাবেই পিছন ফিরে তাকায় অর্ধাঙ্গিনীর দিকে। হাসি মুখে বলে, তুমি বললেই শুনবো। সামিরাকে দেখেছেন? ওকে খুঁজছি তখন থেকে, কিন্তু পাচ্ছি না কোথাও। কই যে গেল মেয়েটা? না, ওকে তো দেখিনি। কেন, কোনো দরকার ছিল তোমার? হ্যাঁ। উত্তর দেয় রাহিতা। ওর কথায় কৌতূহলের সহিত স্বপ্নিল প্রশ্ন করে, কি কাজ বলো, ওকে পেলে বলবানি। আসলে আমার শাড়ির সাথে চুড়ি আনতে ভুলে গিয়েছি। যে যে স্বর্ণের চুড়ি আছে সেটা বিয়ের শাড়ির সাথে পরবো। তাই মা বলল সামিরার কাছে যেতে, ওর কাছে থাকতে পারে। এই জন্যই খুঁজছিলাম ওকে। সব শুনে স্বপ্নিল কিছুক্ষণ ভেবে বুঝদারের ন্যায় মাথা নাড়ে। এরপর বলে, ঠিক আছে, আমি স্বামীকে দেখলে ওকে বলে দেবো, চিন্তা করো না। আচ্ছা, আমি তাহলে যাই। প্রশ্ন করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রাহিতা। স্বপ্নিল উত্তর না দেওয়ায় সে নিজেই প্রস্থান করে। এক কদম এগোতেই কবজিতে টান পড়ায় থেমে যায় রাহিতা। পেছন ফিরে আর চোখে তাকায় স্বপ্নিলের দিকে। জিজ্ঞেস করে, কিছু বলবেন? স্বপ্নিল এবারও উত্তর দেয় না। চুপচাপ শক্তভাবে রাহিতার হাতের কবজি ধরে দাঁড়াতে থাকে কিছুক্ষণ। এবার রাহিতা বিরক্ত হয়। প্রশ্নবোধক চাহনিতে তাকায় স্বপ্নিলের দিকে। খানিক বাদে স্বপ্নিল হাত ছেড়ে দিয়ে বলে, কি দাঁড়িয়ে আছো কেন? তোমার না কাজ আছে, যাও। একথা বলে রাহিতার আগে সে নিজেই গটগট পায়ে চলে যায় সেখান থেকে। স্বপ্নিলের যাওয়ার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহিতা। ওর আচরণ খুবই সন্দেহজনক লাগে ওর কাছে। মুখ ফেটে বেরোয়, অদ্ভুত লোক। বউ পার্লারে গেছে সাজতে, তাকে পার্লার থেকে আনতে গেছে স্বামীরা ও হীরা। ওদের সাজা শেষ, ওরা একটু আগেই বের হলো বাসা থেকে। মেয়েদের সাথে তাল মিলিয়ে সাজছিল রাহিতা নিজেও। যদিও তার খানিকটা মন খারাপ, কারণ সামিরার কাছে ওর শাড়ির সাথে ম্যাচিং কোনো চুড়ি নেই। তবুও শাড়ি পরা শেষ করে হালকা মেকআপ করে চোখে কাজল লাগিয়ে লিপস্টিক দিচ্ছিল সে। এমন সময় রুমের বাইরে দরজায় নক পড়ে। সেদিক তাকিয়ে রিয়ার উদ্দেশ্যে রাহিতা বলে, রিয়া, একটু দেখবে কে এসছে? আমি লিপস্টিক দিচ্ছি তো। দেখেছি ভাবি, দাঁড়াও।
রিয়া দরজা খুলে ওকে দিয়ে দেখে স্বপ্নিল দাঁড়িয়ে রুমের বাহিরে। ওকে দেখে দুষ্টু হাসি দেয় রিয়া, বলে, কি ব্যাপার ভাইয়া, তুমি এ সময় মেয়েদের রুমের সামনে কি করছো? বেশি কথা না বলে সর তো সামনে থেকে। রাহিতা আছে না ভেতরে? ওকে ডাক। এই রাহি! মাত্র চুল আঁচড়ানো শুরু করেছে রাহিতা, এমন সময় হঠাৎ স্বপ্নিলের ডাকে চমকে ওঠে সে। রিয়া সরলে দরজার কাছে দাঁড়াতেই স্বপ্নিল বলে, আমার পাঞ্জাবি কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা আপনি যান, আমি আসছি, 1 মিনিট দিন আমায়। কথাটা বলেই দরজা পুনরায় লাগিয়ে দেয় রাহিতা। দ্রুত বেগে আয়নার কাছে গিয়ে স্ট্রেট করা চুল আঁচড়ানো শুরু করে। এটা করলেই ওর সাজগোজ কমপ্লিট। স্বপ্নিল বিরক্ত হয়ে রুমের দিকে হাঁটা দেয়, মনে মনে বিড়বিড় করে, যত সময়ই দাও না কেন, মেয়ে মানুষের সাজগোজ তাও শেষ হবে না। রাহিতা রুমে ঢুকতেই বিছানায় বসে থাকা স্বপ্নিলকে দেখতে পায়। এক মনে ফোন টিপছে সে। রাহিতা যে এসেছে সেদিকে কোনো খবরই নাই। ওর দৃষ্টি আকর্ষণের জন্য গলা ছাড়ে মেয়েটা, এতে কাজ হয়। মুহূর্তে চোখ তুলে তাকায় স্বপ্নিল। 1 মিনিট বলে ওকে 10 মিনিট অপেক্ষা করানোর জন্য কিছু শোনাতে যাবে, এমন সময় চোখের সামনে পরিপাটি সুশ্রী স্ত্রীকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় সে। অনুভব করে বুকের ভেতর জোরে সোরে বাড়তে থাকা হৃদস্পন্দন। মেরুন রঙের শাড়ি রাহিতার উজ্জ্বল ত্বকে অত্যন্ত মানিয়েছে। একই সাথে কোমর ছাড়ানো সোজা চুল ও গাঢ় লিপস্টিক মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। স্বপ্নিল দ্রুত চোখ ঘুরায়। কদিন ধরে এ কি হচ্ছে তার সাথে? এমন লাগছে কেন? আগে তো কখনো হয়নি এমন। এদিকে স্বপ্নিলের এমন দৃষ্টি দেখে মাথা নোয়ায় রাহিতা। এমন গভীর দৃষ্টি নিতে পারে না সে। নিমিষেই রক্তিম আভায় লালিত হয় গাল। দ্রুত কদম চালিয়ে চলে যায় ব্যাগের কাছে। খুঁজে খুঁজে বের করে কাঙ্ক্ষিত পাঞ্জাবি। এগিয়ে সে তা স্বপ্নিলের হাতে দিয়ে বলে, এই যে আপনার পাঞ্জাবি, আমি তো আমার পছন্দ মতো নিয়েছি, আপনার কি ভালো লাগছে দেখুন তো। স্বপ্নিল কিছু বলে না, পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। খানিক বাদে বেরিয়ে আসে। ততক্ষণে আয়নায় দাঁড়িয়ে নিজের সাজগোজ আরেকবার পরখ করছিল রাহিতা। ওর আচরণে স্বপ্নিল হাসে। আয়নার কাছে যেতে যেতে বলে, হয়েছে হয়েছে, এত আর আয়না দেখলে নিজের দৃষ্টিতে নিজেই ঝলসে যাবে তো, এবার থামো। স্বপ্নিলের কথায় মনক্ষুণ্ণ হয় রাহিতার। চোখ পাকিয়ে তাকায় ওর দিকে। এদিকে পাত্তা দেয় না স্বপ্নিল। চুপচাপ এগিয়ে যায় সাইড টেবিলের দিকে। ড্রয়ার থেকে বের করে একটি প্যাকেট, সেটা নিয়ে এগিয়ে দেয় রাহিতার দিকে। আগ্রহী চোখে একবার স্বপ্নিলের দিকে একবার প্যাকেটের দিকে তাকায় রাহিতা। জিজ্ঞেস করে, কি আছে এর ভেতরে? খুলে দেখো, তাহলেই বুঝবে। স্বপ্নিলের বলতে দেরি, রাহিতার প্যাকেট খুলতে দেরি হলো না। মুহূর্তেই হাতের মুঠোয় ডজনখানিক মেরুন রঙের চুড়ি চোখে পড়ল তার। খুশিতে নয়নজোড়া চকচক করে রাহিতার। উল্লাসিত কণ্ঠে বলে ওঠে, এই চুড়িগুলো কোথায় পেলেন আপনি? কখন এনেছেন? একদম ম্যাচিং হয়েছে আমার শাড়ির সাথে। ওয়াও! ম্যাচিং তো হবেই, কি এনেছে দেখতে হবে না? স্বপ্নিল সব কাজ পারফেক্টলি করে, বুঝেছো মিসেস রাহি? মুখ ভেঙচি দেয় রাহিতা। পর মুহূর্তেই ওর ঠোঁটের কোণে দেখা যায় বিশাল হাসির রেখা, যে হাসি প্রশান্তি এনে দেয় স্বপ্নিলের অন্তরে। সে নিজেও হেসে বলে, এখন হাতটা দাও তো, দেখি তোমার মাপে হয়েছে কিনা। ঝটপট হাত এগিয়ে দেয় রাহিতা। আলতোভাবে ওর হাত ধরে এক এক করে চুড়ি পরিয়ে দেয় স্বপ্নিল। যদিও সে জানে এটা রাহিতার হবে, কেননা সকালে কবজি ধরে সে রাহিতার হাতের মাপ নিয়েছিল, সে অনুযায়ী চুড়ি কিনেছে। তবু রাহিতাকে নিজ হাতে চুড়ি পরানোর জন্য এটা বাহানা মাত্র আর কি। বাহ, এটা তো একদম আমার হাতের মাপে ঠিক হয়েছে। আন্দাজে হলেও একদম সঠিক জিনিস এনেছেন আপনি। চুড়িগুলো আমি আন্দাজে আনিনি রাহি, জেনে বুঝেই নিজ হাতে বেছে এনেছি তোমার জন্য। মনে মনে কথাটা বলে বোকা মেয়েটার এমন খুশি হওয়া দেখে হাসে স্বপ্নিল নিজেও। এদিকে নিজের রেশমি চুড়ির রিনিঝিনি আওয়াজ তুলে দুহাত নাড়িয়ে স্বপ্নিলের দিক চেয়ে কথা বলছে রাহিতা, কিন্তু স্বপ্নিলের সেদিকে কান নেই। আপাতত ওর সম্পূর্ণ মনোযোগ রাহিতার চুড়ি ভরা হাতের দিকে। রাহিতার তুলতে থাকা এলোমেলো চুড়িগুলো সাথে যেন ওর এলোমেলো হৃদয়ও যেন কাঁপছে। হলুদের স্টেজে বসে আছে কোণে।
ওকে এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে সবাই। বিবাহিতরা জোড়ায় জোড়ায় আসছে, হলুদ লাগিয়ে কনেকে খাইয়ে দিচ্ছে, একই সাথে ছবি তুলেও যাচ্ছে। ব্যতিক্রম হলো না স্বপ্নিল রাহিতার সাথেও। দুজন একত্রে পাশাপাশি স্টেজে বসলো, কোণে অর্থাৎ নীতির পাশে। পালাক্রমে হলুদ লাগিয়ে ছবি টবি তুলে তারপর নামলো স্টেজ থেকে। ওদের পালা শেষ হতে না হতেই সিঙ্গেল কাজিনরা সব চলে এলো স্টেজের কাছে। সবাই মিলে একত্রে হামলা করে হলুদ লাগিয়ে দিল তাদের বোনকে। দীপ্ত যাওয়ার সময় স্বপ্নিলকেও টেনে নিয়ে গেছে। রাহিতাকে যেতে বললে সে হাসি মুখে মানা করে, বরং ওদের সব ভাই বোনের এমন মুহূর্ত দেখে আনন্দ নেওয়াই পছন্দ করলো সে। এক একজন হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে বউকে, সেই সাথে একে অপরকে লাগানো তো আছেই। ক্যামেরাম্যানও বেশ উৎসাহ নিয়ে ভিডিও করছিল সবটা। দূর থেকে এসব দেখে হাসছিল রাহিতা। হঠাৎ ক্যামেরাম্যানকে দেখে তারও মাথায় এলো মুহূর্তটা ক্যামেরাবন্দি করার। যা ভাবা সেই কাজ, ফোন বের করে সবার ভিডিও করছিল সে। এরই মাঝে রাহিতার চোখ আটকে গেল ভাই বোনদের সাথে হাসতে থাকা স্বপ্নিলের দিকে, যে স্বপ্নিলের ঠোঁটে 1 মাস আগেও হাসির ধারা ছোঁয়াও বাইরে ছিল। সে স্বপ্নিলকে এখন প্রায়শই হাসতে দেখা যায়, যে হাসিতে প্রতিনিয়ত মন প্রাণ জুড়িয়ে যায় রাহিতার। স্বপ্নিলের হাসি দেখে হাসি ছড়িয়ে গেল রাহিতার ঠোঁটেও। আরো সবাইকে ছাড়িয়ে ক্যামেরা জুম করে ছবি তুলল শুধুমাত্র স্বপ্নিলের হাস্যোজ্জ্বল মুখের। আর কেউ দেখার আগেই টুপ করে চুমু দিয়ে সে ছবির ওপর। অতঃপর নিজের কাণ্ডে নিজেই লাল হয়ে গেল লজ্জায়। মনে মনে ভাবল, স্বপ্নিল কি কখনো বুঝবে না রাহিতার মনে ওর জন্য লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতির কথা? কেন ওর চোখের দিক তাকিয়ে স্বপ্নিল নিজের জন্য প্রবাহিত ভালোবাসার নদী দেখতে পায় না? কবে বুঝবে সে? কবে আসবে সেই দিন? আর কবে হলুদ শেষে বাড়ির মেহমান খাওয়া দাওয়া করে প্রস্থান করলে বাড়ির লোকেরা একসাথে খেতে বসলো। স্বপ্নিলের পাশে রাহিতা বসেছে, ওদের সামনে দিলারা বেগম। দীপ্ত ওর তার মা নিজ দায়িত্বে সার্ভ করছে সকলকে। অন্য কাউকে কিছুই করতে দিচ্ছেন না তারা। খাবার দাবার নেওয়ার মাঝেই টেবিলের এক প্রান্তে চিংড়ির আইটেম দেখে রাহিতা নিজ দায়িত্বে অ্যাভয়েড করছিল ওটাকে। বাকি খাবার নিজের মতো নিয়ে এটা সেটা নিয়ে খাচ্ছিল চুপচাপ। সেদিকে হঠাৎ চোখ পড়ল স্বপ্নিলের মামির। তিনি বেশ কয়েকবার রাহিতাকে সাধলেন। রাহিতা হাসি মুখে অ্যালার্জির কথা বলে মানা করলো, তবুও স্বপ্নিলের মামি দম নিলেন না। ভাবলেন নতুন বউ হয়তো লজ্জা পেয়ে চিংড়ি নিতে চাইছে না, নয়তো এই সুস্বাদু খাবার কেউ ছাড়ে। তাই তো একগাল হেসে রাহিতার দিকে তাকিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন, শ্বশুরবাড়ি বলে কি লজ্জা পাচ্ছ মা? আরে তোমাদের জন্যই তো রান্না করেছি, সামান্য অ্যালার্জিতে কিচ্ছু হয় না, সবাই খাচ্ছে দেখো। তাছাড়াও তুমি শুকনো মানুষ, ভালো মতো পেট ভরে খাও। এভাবে খেলে তো মনে হবে নতুন বউকে ঠিক মতো আপ্যায়ন করতে পারছি না আমরা। এসব হলো আজকালকার মেয়েদের ঢং, বুঝলে ভাবি? আমাদের মনে হয় কোনোদিন অ্যালার্জি হয়নি, আমরা মনে হয় এমন করেছি। রাহিতাকে খানিকটা খোঁটা মেরেই স্বপ্নিলের মামির উদ্দেশ্যে কথাটা বললেন সীমা বেগম। স্বপ্নিল চুপচাপ খাচ্ছিল আর সবার কথা শুনছিল শুধু। এবার আর চুপ থাকতে পারে না, মামির উদ্দেশ্যে বলে, রাহিতা সত্যি চিংড়ি খেতে পারে না মামি, ওকে দিও না। আমি একদিন না জেনে ওকে খাইয়েছিলাম, তারপর অ্যালার্জিতে খারাপ অবস্থা হয়েছিল ওর। চিংড়ি ছাড়া বাকি সব খাবে তো, আমি দেখছি। তুমি যাও, বাকিদের দেখো, এত কিছু ভেবো না তো। স্বপ্নিলের কথায় মাথা নাড়িয়ে রাজি হলেন মামি। চলে গেলেন অন্যদিকে খাবার সার্ভ করতে। এদিকে মামি যাওয়ার পর স্বপ্নিল নিজের প্লেটে খাবার নিল। ফের মুরগির মাংসের হাঁড়ি থেকে ঝোলসহ মাংস নিয়ে রাহিতার প্লেটে তুলে দিল। এতগুলো মাংস দেখে রাহিতা মানা করতে ধরবে, এমন সময় স্বপ্নিলের চোখ পাকানো দেখে নাক মুখ কুচকে মুখে কুলু পাটে সে। সামনে থেকে ওদের আচরণ লক্ষ্য করে হাসছিলেন দিলারা বেগম, যে হাসি চোখ এড়ালো না সীমা বেগমের। রাহিতার সাথে স্বপ্নিলের এমন আচরণ ও দিলারা বেগমের খুশি দেখে তার মনে সৃষ্টি হলো অনাকাঙ্ক্ষিত ঈর্ষার জোয়ার। চোখ ভরা হিংসা নিয়ে মুখে তাচ্ছিল্যের হাসি এঁটে অনেকটা উচ্চস্বরে বললেন, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে লজ্জাই নাই দেখছি, সবার সামনে আদিজ্ঞতা শুরু করে দেয়। আশেপাশে বড়রা বসে আছে, তারা যে দেখছে এ বিষয়ে
কোনো হুঁশ জ্ঞান নেই, যত সব। ওনার কথায় খেতে থাকা হাত থেমে গেল রাহিতার। এক মুহূর্ত তাকালো তাদের থেকে খানিকটা দূরে টেবিলের অপর প্রান্তে বসা সীমা বেগমের দিকে। কথাটা যে তিনি পরোক্ষভাবে তাদের দুজনকে মিন করে বলেছেন বুঝতে অসুবিধা হলো না তার। অতঃপর চোখ ফিরিয়ে তাকালো নিজের পাশে বসে স্বপ্নিলের দিকে, যে আপাতত শক্ত চোয়ালে চুপচাপ খাবার ধরে আছে মুখে। স্বপ্নিলের রাগ সম্পর্কে ধারণা থাকায় রাহিদা বুঝল এ মুহূর্তে ওকে থামানো উচিত, নয়তো ভরা টেবিলে মানুষের সামনে একটা বিশ্রী ব্যাপার ঘটে যাবে। স্বপ্নিল কিছু বলবে তার আগেই ওর উড়ুতে বাম হাত রাখে রাহিতা। কিছুটা থেমে ডান পাশে তাকায় স্বপ্নিল। রাহিতার চোখের ইশারায় অনুনয়, কোনো সিন ক্রিয়েট করতে মানা করে বিনা ভাষায়। স্বপ্নিলের মন গলে, মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই ফের চোখ পড়ে নিজের মায়ের দিকে। উনিও মাথা নাড়িয়ে কিছু বলতে নিষেধ করছেন ওকে। মনে মনে স্বপ্নিল খানিকটা বিরক্ত হয় মা ও রাহিতার ওপর। কেন তারা ওকে থামাতে চাইছে সে বুঝছে না। তাদের তো কোনো দোষ নেই, তবু কেন তারা সব শুনবে? দ্বিধাগ্রস্ত স্বপ্নিল হতাশায় একটি দীর্ঘশ্বাস ফেলে। ধীরে সুস্থে নিজের খাওয়া শেষ করে হাত ধুতে চলে যায়। মায়ের সাথে সবাইকে খাবার সার্ভ করছিল দীপ্ত। এরই মাঝে সে এসে হুট করে সীমা বেগমের পাতে গরুর মাংস তুলে দেয়। বলা বাহুল্য ওনার হাই কোলেস্ট্রল থাকায় তিনি বরাবর রেড মিট জাতীয় খাবার এড়িয়ে চলেন। এ ব্যাপারে দীপ্তর মা জানতেন, তাই তিনি তাকে মাছ, মুরগি ও অন্যান্য খাবার বেড়ে গেছেন। এ দীপ্তটা কোত্থেকে উড়ে এসে তার পাতে গরুর মাংস দিল ভেবে পান না সীমা বেগম। নিমিষেই বেজায় চটে যান দীপ্তর উপর। বাজখাই কণ্ঠে বলেন, এটা কি করলে দীপ্ত? এত বড় ধামড়া ছেলে হয়েও অথচ এ কাণ্ডজ্ঞান নেই যে হাই প্রেসারের রোগীকে গরুর মাংস খাওয়াতে চাস? এটা খেলে আমার কি অবস্থা হবে ভাবতে পারছিস একবারও? সরি ফুপি, আমি ভুলে গিয়েছিলাম তোমার প্রেশারের কথা। কিন্তু একদিন খেলেই কিবা কি, প্রেশার বাড়লে ওষুধ খেয়ে নিও, না হয় পরে। নিজে থেকে অসুখ বাদিয়ে তারপর ওষুধ খাবো, এই বুদ্ধি দিচ্ছিস আমায়? আচ্ছা নিয়ে যা এ খাবার, আমার খাওয়া হয়ে গেছে। কথাগুলো বলতে বলতে টেবিলে গুছিয়ে উঠেছেন সীমা বেগম। এমন সময় টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে টেবিলে ফিরে আসে স্বপ্নিল। এক পলক সীমা বেগমের দিকে তাকিয়ে ফের দীপ্তর কাঁধে হাত দিয়ে তাচ্ছিল্যের সাথে বলে, মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, বুঝেছিস রে দীপ্ত? অন্যের বেলায় যত ভুল খোঁজে আর নিজের বেলায় সব ষোলোখানা। অন্যের অবস্থা ততক্ষণে বুঝে না যতক্ষণ না নিজের সাথেও তেমন কিছু ঘটে। স্বপ্নিলের কথার ভাঁজে লুকিয়ে থাকা পরোক্ষ খোঁটা বুঝতে অসুবিধা হলো না সীমা বেগমের। সরু চোখে স্বপ্নিলের দিক চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই কি কথাটা আমাকে বললি স্বপ্নিল? দিন দিন কি আদব কায়দা সব শেষ হয়ে গেছে তোর মধ্যে? ওনার কথায় যেন ভারী অবাক হলো স্বপ্নিল। এমন ভঙ্গিতে আকাশ থেকে পড়ার ভান করে বলল, যা বাবা, আমি আবার কি করলাম? আমি তোমায় কেন কিছু বলবো বলো তো খালামণি? তুমি কি আমায় এমন কিছু বলেছিলে যে যে আমি তোমায় কথা শোনাবো? আমি তো দীপ্তকে জীবনের সত্যিটা উপলব্ধি করাচ্ছিলাম, তাই না রে দীপ্ত? হ্যাঁ স্বপ্নিল ভাই তো আমাকেই বলেছিল। তুমি কি ভাবলে ফুপি? স্বপ্নিল ও দীপ্তর কথায় গা জ্বলে গেল সীমা বেগমের। কিছু বলার মতো পরিস্থিতিতে না থাকায় একা একাই গিজগিজ করতে করতে প্রস্থান করলেন সে স্থান হতে। এখন প্রায় ফাঁকা খাবার টেবিল, বাড়ির মানুষও তেমন নেই বললেই চলে। দিলারা বেগম ও রাহিতাও হাত ধুয়ে চলে এসেছেন ইতিমধ্যে। স্বপ্নিলের কাছে এগিয়ে গিয়ে এক হাত ওর কান টেনে দিলেন দিলারা বেগম। ছেলের দিক চোখ তাকিয়ে হতাশ কণ্ঠে বললেন, স্বভাব যাবে না তোর, তাই না? কেউ কিছু বললেই তাকে কথা শোনাতে হবে। উফ মা, কান ছাড়ো তো। বিয়ে বাড়িতে কান ধরে আমার মান সম্মান রাখবে না দেখছি। আরে বাবা, তোমরা সবাই এভাবে রিয়াক্ট করছো কেন? আমি কি খালামণিকে কিছু বলেছি? স্বপ্নিলের অভিনয় হেসে ফেললেন দিলারা বেগম। একই সাথে হাসলো তার পাশে দাঁড়িয়ে থাকা রাহিতা। ছেলের কান ছেড়ে বাহুতে হালকা চাপ মেরে মা বললেন, বদমাইশ একটা, তুই আর শুধরাবি না কোনোদিন। তারপর দীপ্তকে নিয়ে রওনা দিলেন স্বপ্নিলের মামির কাছে যাওয়ার উদ্দেশ্যে। তাদের যেতে দেখে এতক্ষণ চুপ থাকা রাহিতাও চলতে নিচ্ছিল পিছু পিছু। কিছু দূর এগিয়ে যেতেই আঁচলে টান পড়ায় থেমে যায় সে।
অবাক চোখে পেছনে ফিরতেই ওর দিকে এগিয়ে আসা স্বপ্নীল আঁচল ছেড়ে এবার পাশে দাঁড়িয়ে রাহিতার হাত মুঠোয় নিয়ে ওর সাথে হাঁটতে আরম্ভ করে। এরিফাকে ভ্রু নাচিয়ে শুধায়, একা একা কোথায় যাওয়া হচ্ছে? কোথাও না, আমি তো এমনি হাঁটছিলাম। তাই নাকি? হুম। বেশ কথা বলে না রাহিতা, যেন আনমনেই কিছু একটা ভাবতে ব্যস্ত সে। খানিকক্ষণ ওকে পরোক্ষ করে স্বপ্নীল প্রশ্ন ছড়ে, কি হয়েছে তোমার? কি ভাবছো এত? কিছু হয়নি তো। ভাবছিলে যে? ভাবছিলাম যে মা ঠিকই বলেছেন, আপনি আসলে অনেক দুষ্টু। বলতে বলতেই মুখ টিপে হাসি রাহিতা। হাসির মাঝে লক্ষ্যই করলো না ওর দিকে আর চোখে গভীরভাবে তাকিয়ে থাকা স্বপ্নীলকে। রাহিতার হাসি উবে যায় সামান্যক্ষণ বাদে, যখন আচমকা স্বপ্নীল নিজের দিকে টেনে নেয় ওকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা, কিন্তু তোমার সাথে তো আমি কোনো দুষ্টুমি করিনি এখনো, তাহলে আগেই কিভাবে বুঝলে? স্বপ্নীলের কথাটা বোধগম্য হতেই হঠাৎ থমকে যায় রাহিতা। মুহূর্তে বড় হয়ে আসে চোখ, গালের দুপাশে লালিমা ছড়িয়ে পড়ে নিজ দায়িত্বে। সেদিক তাকাতেই আর একটু গাঢ় হয় স্বপ্নীলের নজর। রাহিতাকে লজ্জা দিতে আগের ন্যায় ফিসফিসিয়ে বলে, আরে কি ব্যাপার, তোমার গাল হঠাৎ লাল হলো কেন? উল্টাপাল্টা কিছু ভাবলে নাকি রাহি? এবার আর নিতে পারে না রাহিতা, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় স্বপ্নীলকে নিজের থেকে। দ্রুত কদমে চলে যেতে যেতেই বলে, আপনি আসলেই খারাপ, ধুর। সামনে অগ্রসর হয় রাহিতা। হয়তো একবার পেছন ফিরলে নজর পড়তো তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা এক হাস্যোজ্জ্বল স্বপ্নীলকে। রং বেরঙের মরিচ বাতির আলোয় সজ্জিত বিয়ে বাড়ি, চারদিকে মানুষের ভিড়, দম ফেলার বিন্দুমাত্র অবকাশ নেই যেন কোথাও। একটু পরে শুরু হবে বিয়ের অনুষ্ঠান, বরযাত্রী এসে যাবে যে কোনো মুহূর্তে। শেষ মুহূর্তে সবকিছুর তদারকিতে ব্যস্ত গুরুজনেরা, পাছে কোনো কিছুর কমতি না রয়ে যায় কোথাও। মেহমানদের সাথে আসা ছোট বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে বড়দের ব্যস্ততায়, তাদের যেন কোনোই হেলদোল নেই। এরই মাঝে একজোড়া চোখ এত ভিড়ের মধ্যেও ক্লান্তহীনভাবে খুঁজে চলছে কাউকে। স্বপ্নীলের মেজাজ তীক্ষ্ণ, কিন্তু কেন তা সে জানে না। হঠাৎ করেই ভীষণ বিরক্ত লাগছে ওর। এত হইচই চারিদিকে, সাউন্ড বক্সে গান বাজছে, সব মিলিয়ে মাথা ধরার উপক্রম। তার মধ্যে সকাল থেকে রাহিতার দেখা পাওয়া যাচ্ছে না, যা মন মেজাজ আরো বিষিয়ে দিচ্ছে স্বপ্নীলের। মেয়েটা কোথায় যে গেছে, রেডি হয়েছে কিনা তাও জানে না স্বপ্নীল। সেদিন তো পাঞ্জাবির বাহানা, তাও দেখা মিলছিল না, কিন্তু আজ সেটাও করা যায়নি। বলতে গেলে এমনটা করারও সুযোগই পায়নি স্বপ্নীল, কেননা রুমে ঢুকতেই বিছানার ওপর স্যুট প্যান্ট দেখে স্বপ্নীল বোঝে এটা রাহিতার কারসাজি। তাই চুপচাপ হতাশ মুখে রেডি হয়ে বাইরে চলে আসে। এরপর সবার সাথে এ কাজ সে কাজে দেখতে দেখতেই বাকি সময় কেটে যায়। সব মিলিয়ে বিরক্তিতে স্বপ্নীলের মেজাজি যখন তুঙ্গে, ঠিক তখনই একটি হাত পেছন থেকে কাঁধে হাত রাখে ওর। মেলি কণ্ঠ অনুভব করায় এটা কে হবে অনুমান করে মুহূর্তেই স্বপ্নীলের চেহারায় বিরক্তিকর রেখা সরে গিয়ে হাসির দেখা মেলে। সেভাবেই পেছন ঘুরতে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখেও চমকে যায়। রাহিতা নয়, স্বপ্নীলের সামনে দাঁড়িয়ে আছে আমিরা, যে সম্পর্কে স্বপ্নীলের খালাতো বোন, যার আরেকটি পরিচয় সে আনিকার ছোট বোন। আমিরাকে হঠাৎ করে এতদিন পর দেখে স্বপ্নীল বিস্ময় প্রকাশ করে বলে, কিরে, তুই এতদিন পর এখানে? কখন এসেছিস? হলুদে আসিসনি কেন? আমি একটু আগেই এসেছি ভাইয়া, একবার ভেবেছিলাম আসবো না, পরে কাল হঠাৎ মনে পড়লো অনেকদিন বিয়ে খাই না, আসা উচিত আমার, তাই সকালে বাস ধরে চলে এসেছি একেবারে। আসতে যেহেতু লেট হয়ে যাবে তাই একেবারে পার্লার থেকে সেজে এসেছি বিয়ে বাড়িতে, এজন্য বেশি দেরি হলো। কেমন আছো? আছি, খারাপ না। এখনো মনমরা হয়ে থাকো নাকি? অবশ্য তোমার দেখে তো সেটা মনে হচ্ছে না, লাস্ট যেদিন দেখেছিলাম তার চেয়ে অনেকটা ফ্রেশ ও হাসি খুশি লাগছে তোমায়। আগ্রহ ভরে বলে উঠল আমিরা। ওর কথার বিপরীতে স্বপ্নীল মাথা নাড়িয়ে বলে, তা অবশ্য ভুল বলিসনি, আমি যেমনটা থাকবো ভেবেছিলাম তার চেয়ে তো অনেক ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ।
মুচকি হেসে বলে স্বপ্নীল। সে হাসি লক্ষ্য করে অন্তরে এক প্রকার প্রশান্তি অনুভব করে আমিরা। কেননা সে নিজেই দেখেছিল তার বোনের মৃত্যুর পর স্বপ্নীলের কেমন অবস্থা হয়, কতটা ভেঙে পড়ে সে। তাই তো বিবেকবান আমিরা নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে স্বপ্নীলের বিয়ের পর ওর অফিসে যে আনিকার ডায়েরি দেখায় ওকে। বোনের অতীত সম্পর্কে সবকিছু স্বপ্নীলকে বলে দেওয়ার কাজটা সে এজন্যই করে, যাতে স্বপ্নীল জীবনে মুভ অন করতে পারে, নিজের অতীত ভুলে বর্তমানকে সাদরে গ্রহণ করতে পারে। তাই আজ স্বপ্নীলের কথায় ও স্বাভাবিক আচরণে ভীষণ খুশি হয় আমিরা। উচ্ছ্বাসিত গলায় বলে, যাক, শুনে খুব খুশি হলাম। এভাবেই ভালো থেকো সারা জীবন। তা তোমার বউ কোথায়? মার জন্যই তোমার বিয়েতেও আসতে পারিনি, আবার ছবিও তো দেখিনি ভাবির। জানি না ও যে কই আছে, কি করছে, কিচ্ছুই জানি না আমি। হতাশ মুখে বলে স্বপ্নীল। তা শুনে সরু চোখে চেয়ে আমিরা প্রশ্ন করে, ও মা, তা কেন? এখন আবার এটা বলো না যে ভাবির সাথে তোমার সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। কেমন ভাইয়া, মাস পার হয়েছে তোমাদের বিয়ে, যথেষ্ট সময় এটা মুভ অন করার। আরে ধুর, তুই অযথাই ভুল বুঝছিস, এমন কিছুই না। আমাদের মধ্যে সব পুরোপুরি ঠিক না থাকলেও যথেষ্ট স্বাভাবিক। আমরা দুজন একে অপরের সাথে বেশ কমফোর্টেবল এখন। আমি তো এই জন্য বলছিলাম, কারণ কাজে চাপে সকাল থেকে আমিও রাহি কেউ কারো চেহারা দেখার সুযোগও পাইনি। ইস রে, আমার পরে দেখা হবে, সমস্যা নেই। আপাতত ছবি দেখাও ভাবির, দেখি তো কে সেই লাকি মেয়ে যে আমাদের স্বপ্নিল ভাইকে পেল। আমিরার কথায় হাসতে হাসতে রাই তার ছবি দেখানোর জন্য পকেট থেকে ফোন করছিল স্বপ্নীল। পরক্ষণেই ওর হাসি মুখ মিলিয়ে গেল যখন পুরো ফোন ঘেটেও রাহি তার একটা ছবিও পেল না, না নিজের সাথে না ওর একার। হুট করে স্বপ্নীল অনুভব করলো বিয়ের এতদিনেও রাহিতার সাথে একটা সিঙ্গেল কাপল পিক নেই ওর কাছে। এমনকি রাহিতার কোনো সিঙ্গেল ছবিও তার সংগ্রহে নেই। বিষয়টা কেন যে খারাপ লাগলো স্বপ্নীলের, সে এতদিন এটা খেয়াল করেনি কেন? আশ্চর্য। বরযাত্রী মিনিট পাঁচেকের মধ্যে চলে আসবে বাসায়, তা শুনে সকলের ব্যস্ততা কয়েকশো গুণ বাড়ল। এদিকে গাঢ় নীল রঙের শাড়ি পরে সেজেগুজে রেডি হওয়া রাহিতা অবশেষে বউয়ের রুম থেকে বের হতে পারল। এতক্ষণ শাশুড়ি ও বাড়ির মেয়েদের সাথে বাড়ির বউ হিসেবে কনের সাথে বসেছিল রাহিতা। মনে মনে স্বপ্নীলের সাথে দেখা করার ইচ্ছে থাকলেও মুখ ফুটে এটা সে বলতে পারেনি কাউকে। নাই বের হতে পেরেছে রুম থেকে, তাই অবশেষে সুযোগ মিলায় রাহিতা যেন হাঁফ ছেড়ে বাঁচল। আশেপাশে তাকিয়ে বাড়ির মেইন ফটকের দিকে এগোতেই স্বপ্নীলকে চোখে পড়ল তার। শুধু স্বপ্নীলকে দেখলো বললে ভুল হবে, অচেনা এক মেয়ের সাথে হাস্যোজ্জ্বল স্বপ্নীলকে দেখল, যা দৃষ্টিগোচর হতেই চলন্ত কদম নিচ থেকেই থেমে গেল রাহিতার। ভ্রুযুগলে ভাঁজ ফেলে সেদিন কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে, এরপর এগিয়ে গেল তাদের দিকে। ধীরে ধীরে স্বপ্নীলের পেছনে এসে দাঁড়ালো রাহিতা। এদিকে স্বপ্নীল নিজের কথায় ধ্যানমগ্ন থাকায় ওর পেছনে দাঁড়িয়ে থাকা নিশ্চুপ রাহিতার উপস্থিতি অনুভব করতে পারেনি, যা আর একটু কষ্ট দিল রাহিতার ঈর্ষান্বিত মনকে। স্বপ্নীল ওর উপস্থিতিও টের পেল না, তাই বলে, কি এমন ব্যস্ত সে অন্য মেয়েটার সাথে? সারাটা দিন যে তাদের দেখা হয়নি সেটার কোনো প্রভাব পড়েছে লোকটার ওপর? পড়েনি। এজন্যই ওকে ভুলে গিয়েই অন্য মেয়ের সাথে খোশ গল্পে বেঁধে উঠেছে। মনে মনে ফুঁসে ওঠে রাহিতা। পরক্ষণেই গলা ঝেড়ে নিজের উপস্থিতির জানান দেয় খানিকটা ক্রুদ্ধভাবেই। আওয়াজ পেয়ে পেছনে তাকাতেই গোমরা মুখের রাহিতাকে নজরে পড়ে স্বপ্নীলের। সাথে সাথেই মুখের হাসি আরেকটু বেড়ে যায়। রাহিতাকে পেছন থেকে টেনে নিজের পাশে নিয়ে এসে বলে, সারাদিন পর তোমার দেখা পেলাম, এতক্ষণে সময় হলো বুঝি? রাহিতার ঠান্ডা উত্তরে স্বপ্নীল খানিকটা চমকে যায়। পরক্ষণেই মাথা না ঘামিয়ে সামনে দাঁড়ানো আমিরার সাথে ওকে দেখা করিয়ে দিতে বলে, রাহি, এটা আমিরা, আমার খালাতো বোন, সীমা খালামণির ছোট মেয়ে। আমিরা ও রাহিতা আমার বউ। তা তো দেখেই বুঝেছি। ভাইয়া, ভাবি কেমন আছো? এই প্রথম তোমার সাথে দেখা হলো। ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আপু। আমি ভালো আছি। সবাইকে সারপ্রাইজ দিতে এই সময় হুট করে চলে এলাম বিয়েতে। মাও জানে না, বুঝেছো?
এখন দেখো চমকে উঠবে নির্ঘাত। তবে ভাবি তুমি কিন্তু খুব সুন্দর, স্বপ্নিল ভাইয়ার সাথে বেশ মানিয়েছে।